গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা যুক্তরাজ্যের। ক্ষুব্ধ ইসরায়েল, গণহত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। 12 আগস্টের মধ্যে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি না হলে ফের শুল্ক যুদ্ধের আশঙ্কা। চূড়ান্ত অনুমোদন ট্রাম্পের হাতে, বলছেন মার্কিন কর্মকর্তারা। সংঘাত বন্ধে পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত অন্তত 27। 10 দিনের ভেতর যুদ্ধ শেষ না হলে মস্কোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। খুব গোপনে ইসরায়েলিদের সাথে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক। কেন ইরান ও ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা, স্বার্থ নাকি চাপ? অল্পের জন্য সম্প্রতি ইসরায়েলি হামলা থেকে বেঁচে যান ইরানের প্রেসিডেন্ট। এই হত্যা চেষ্টা কিভাবে ব্যর্থ করে বাঁচলেন তিনি? গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ব্রিটেনের এমন পরিকল্পনার ঘোষণায় চটেছে ইসরায়েল। যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এদিকে দখলদারের অব্যাহত হামলায় উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 81 জন। ক্ষুধা নিবারণের আশায় ছোট ছোট হাত দিয়ে চলছে মাটি থেকে ময়দা তোলার আপ্রাণ চেষ্টা। অনেকেই আবার পিঠে করে নিয়ে যাচ্ছে বস্তা। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রতিদিনকার চিত্র এটি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিমানযোগে ত্রাণ পাঠিয়েছে জর্ডান। এতে প্রায় 15 টন খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিমানযোগে প্রথমবারের মতো সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্যও। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ পরিকল্পনার ঘোষণা দেন তিনি। পাশাপাশি হামাসের প্রতি ইসরায়েলের জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানান স্টারমার। ব্রিটেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পদক্ষেপে ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, ব্রিটেনের অবস্থান পাল্টে যাওয়ায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন তারা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। প্ল্যাকার্ড হাতে ক্ষুধাকে অস্ত্র না মানানোর দাবি জানান ইসরায়েলি বাসিন্দারা। একই দিনে গ্রিসের ক্রিট দ্বীপে ইসরায়েলি পর্যটকবাহী একটি প্রমোদ তরী এসে নোঙর করলে ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান দেন দ্বীপটির বাসিন্দারা। এদিকে নাগরিকদের তোপের মুখে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার মাল্টার রাজধানী ভালেত্তায় বিক্ষোভে নামেন দেশটির বাসিন্দারা। এ সময় বিভিন্ন পাত্রে শব্দ করে স্লোগান দেন তারা। দাবি জানান অবরুদ্ধ উপত্যকাটির শিশুদের অনাহারে মৃত্যুর বিরুদ্ধে সরকারি পদক্ষেপের। বিক্ষোভের ঠিক পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী রবার্ট আবেলা জানান মাল্টা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। একই দিন গ্রিসের ক্রিট দ্বীপে ইসরায়েলি পর্যটকদের নিয়ে প্রমোদ তরী এসে নোঙর করে। এ সময় গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশের কড়া নিরাপত্তায় বিক্ষোভকারীরা আগেওস নিকোলাস বন্দরে একটি বিশাল ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে ইসরায়েলি পর্যটকবাহী প্রমোদ তরীর দিকে তাকিয়ে ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান দেন। মঙ্গলবার তেল আবিবের মার্কিন দূতাবাসের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে বিক্ষোভ করেন একদল ইসরায়েলি। এ সময় ক্ষুধাকে অস্ত্র না বানানো এবং গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প 10 থেকে 12 দিনের সময় বেঁধে দেওয়ার পর ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে 16 কয়েদি ও এক গর্ভবতী নারী সহ নিহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাপোরিজিয়া অঞ্চলে এই হামলা চালানো হয়। হামলা চলে নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্ক শহর এবং মধ্যাঞ্চলের দিনিপ্রোতেও।
সেখানেও ঘটে প্রাণহানির ঘটনা। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক আহ্বানের জবাবে রাশিয়া উল্টো ঔদ্ধত্য দেখাচ্ছে। জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে পুড়ে যায় একটি মালবাহী ট্রেন। সাময়িকভাবে বন্ধ রাখা হয় রেল চলাচল। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে মস্কো। এদিকে রাশিয়া যদি 10 দিনের ভেতর সংঘাত শেষ না করে তবে দেশটির ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ও ফিলিস্তিনিদের সাথে রীতিমতো বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে গোপনে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারা। খোদ সিরিয়ার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজারবাইজানের বাকুতে গেল 12 জুলাই হয়েছে এই বৈঠক। তবে দামেস্ক এই বৈঠকের কথা অস্বীকার করেছে। সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে এই বৈঠক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনবে? ইরান ও ফিলিস্তিনি সহ মুসলিম বিশ্বের সাথে এটি প্রতারণা, স্বার্থ নাকি আমেরিকা চাপের ইসরায়েলের সাথে বৈঠক করেছে সিরিয়া? মীর ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের উৎখাতের পর পশ্চিমাদের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করে আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন। পশ্চিমাদের মিত্র দেশগুলোর সাথে একের পর এক বৈঠকে বসে আলোচনার জন্ম দেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ হুসাইন আল শারা। চলতি বছরের মে মাসে সৌদি আরব সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। এমনকি সৌদি সফরের এক ফাঁকে আল শারার সাথে বৈঠকেও মিলিত হন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছেন আল শারা। এরই অংশ হিসেবে সম্প্রতি আজারবাইজান সফরে যান তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈঠকে বসেন দুই দেশের নেতারা। তবে শুধু আজারবাইজান নয়, এই সফরের ফাঁকেই গোপনে ইসরায়েলের কর্মকর্তাদের সাথেও বৈঠকে বসেছেন আল শারা। ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আল শারার বৈঠকের এই খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ। সিরিয়ার কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত সেই খবরে দাবি করা হয়, গত 12 জুলাই বাকুতে দুই পক্ষের এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অন্য একটি সূত্রের দাবি, তুর্কি কর্মকর্তারাও এই বৈঠকে জড়িত ছিলেন, যদিও সিরিয়ার সংবাদ মাধ্যম এই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দুই দেশের কর্মকর্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সেখানে আল শারা উপস্থিত ছিলেন কিনা সেটি পরিষ্কার নয়। জানা গেছে, এই আলোচনায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি এবং কূটনীতিক আহমেদ আল দালাতি উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন। বৈঠকে ইসরায়েল সিরিয়ার সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, ইরানের প্রভাব, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার, লেবানন থেকে পরিচালিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ এবং গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের পুনর্বাসনের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সিরিয়ার রাজধানী ইসরায়েলের একটি সমন্বয় অফিস খোলার বিষয়েও কথা হয়েছে।